ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের উপরে হামলা নিয়ে এবং সেই হামলার প্রভাব বাংলাদেশে কি পড়ছে। আপনারা জানেন ইতিমধ্যেই এই হামলা হয়েছে এবং সেটি একটি বৃহত্তর পরিসরে এই যুদ্ধ রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশের আমদানি এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয় রয়েছে মধ্যপ্রাচ্যের সঙ্গে। এই যুদ্ধের কারণে এই আমদানি এবং জনশক্তি রপ্তানি সহ অন্যান্য বিষয়গুলো কতটা প্রভাবিত হবে তাই নিয়ে টিভিএসে আজ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে এই যুদ্ধ বাংলাদেশকে কতটা প্রভাবিত করবে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার যে প্রতিবেদন, আপনি বলছেন যে ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসলে এই ঘটনাগুলো কিভাবে ঘটতে পারে বা এই যুদ্ধ পরিস্থিতি কেন আমাদেরকে প্রভাবিত করছে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে এই ইরানের উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে আক্রমণ এবং তাতে আপনি জানেন যে আমাদের ইরানের একটি প্রাইমারি স্কুলে অনেক শিশু নিহত হয়েছে, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। এবং আপনি যে পয়েন্টটা বলছেন যে বাংলাদেশ এই যুদ্ধে ব্যাপকভাবে এফেক্টেড হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আপনি জানেন যে 2022 সালে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা শুরু হয়েছিল এবং তার প্রভাব আমাদের এখানে যতটা পড়ছিল তার চেয়ে অনেক বেশি প্রভাব পড়বে বলে আমাদের এক্সপার্টরা জানিয়েছেন। আমি একটু এক্সাম্পল দিই, আমি একটা ফিগার আমার মোবাইল থেকে দেখে বলছি যে আমরা যে এলএনজি ইম্পোর্ট করি, এটা আমরা বছরে 100 কার্গোর উপরে এলএনজি ইম্পোর্ট করি। তার মধ্যে আপনার 40 কার্গো আসে কাতার থেকে এবং ওমান থেকে আসছে, এটা গত অর্থ বছরে যে 14 কার্গো। এবং অপরিশোধিত জ্বালানি তেল যেটা আমরা এনে আমাদের ইস্টার্ন রিফাইনারিতে রিফাইন করি, এবং আমাদের ইস্টার্ন রিফাইনারির যে কোয়ালিটি তাতে আমরা শুধু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে সেটা রিফাইন করতে পারি। অন্য দেশের ক্রুড অয়েল আমরা রিফাইন করতে পারি না। ফলে আমাদের সরকার সবসময় সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে এবং এই ইম্পোর্টের পরিমাণ প্রায় 15 লাখ টন বছরে। এবং আমরা যে এলপিজি ইম্পোর্ট করি, এটা বছর প্রায় 14 লাখ টন চাহিদা, এবং এর প্রায় পুরোটাই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার থেকে আসে। এবং আপনি জানেন যে আমরা যে ফার্টিলাইজার ইউজ করি, ইউরিয়া বা নন ইউরিয়া, এর বড় একটা অংশই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের কাতার বিভিন্ন দেশ থেকে আসে। এখন এই যুদ্ধের যেটা হয়েছে যে এটা শুধু ইরানের উপর আক্রমণ করছে ব্যাপারটা তা না, ইরান আবার মধ্যপ্রাচ্যে এইসব দেশে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করেছে। এটা ফলে মধ্যপ্রাচ্য থেকে এখন কোনো জাহাজ লোড আনলোড হচ্ছে না মধ্যপ্রাচ্যের বন্দরগুলো থেকে। হরমুজ প্রণালী যে ব্যবহার করে সব এবং আমি সে পয়েন্টে আসছিলাম যে হরমুজ প্রণালী ইরান বন্ধ ঘোষণা করেছে, এবং বাংলাদেশ যে এই যে এলএনজি, এলপিজি বা ক্রুড অয়েল এমনকি ফার্টিলাইজার ইম্পোর্ট করে মিডল ইস্ট থেকে, তার সবকটা জাহাজই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে আসে। ফলে বাংলাদেশের এখানে আমদানি ব্যাপকভাবে ব্যাহত হবে, যেটা আমাদের জ্বালানির নিরাপত্তায় বিঘ্ন করতে পারে। যদি আমাদের সরকার এই যুদ্ধ কতটা সময় দীর্ঘায়িত হয় তার উপরে এটা ডিপেন্ড করে। যদি এটা দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী বা মিডল ইস্টের পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে, এটা এক্সপার্টরা বলছে। যেহেতু আমরা জ্বালানি এবং ফার্টিলাইজার আমরা ওখান থেকে ইম্পোর্ট করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি এক্সপার্টরা পরামর্শ দিচ্ছে যে সরকারকে যে আদার যে সব সোর্স আছে যেখান থেকে আমাদের পরিশোধিত তেল ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমরা রিফাইন করতে পারবো না। সেক্ষেত্রে মালয়েশিয়ার পেট্রোনাস বা অন্যান্য দেশ থেকে বা স্পট মার্কেট থেকে আমাদের এগুলি ইম্পোর্ট করতে হবে, এটা এক্সপার্টরা বলছেন। আপনি যেটা একটু আগে বললেন বা আমি বললাম যে ফার্টিলাইজারের জন্য আমরা মিডল ইস্টের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, এবং এখন আমাদের বোরো সিজন চলছে পুরোদমে। ফলে আমাদের এখন ফার্টিলাইজারের ডিমান্ডটা অনেক পিক। ফলে ফার্টিলাইজারের যদি স্মুথ সাপ্লাই না থাকে, এটাও আমার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যার প্রভাব কিন্তু লং টার্মে আমাদের দেশের সকল ক্ষেত্রে পড়বে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে আমাদের এক্সপোর্টাররা যেটা বলছেন যে যদি
বাংলাদেশের জ্বালানি সংকট দেখা দেয় বা গ্লোবাল মার্কেটে কিন্তু আপনি জানেন যে গতকাল ইরানের উপরে হামলা হওয়ার আগের দিন থেকেই হচ্ছে ধারণা করা হচ্ছিল যে হামলা অত্যাসন্ন, কারণ আমেরিকা তার হচ্ছে নাগরিকদের ইসরায়েল থেকেও সরে যাওয়ার জন্য একটা পরামর্শ দিয়েছিল। ইরান থেকে তো আগেই সরে নিয়েছে, ইসরায়েল থেকেও সরে নিচ্ছিল। তাতে বোঝা যাচ্ছিল যে যুদ্ধটা খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে এবং এর ইম্প্যাক্ট হিসেবে কিন্তু শুক্রবার থেকে গ্লোবাল মার্কেটে জ্বালানি তেলের দাম বাড়তেছিল। এবং আপনি যদি গত 1 মাস ধরে খেয়াল করেন যে যখন হচ্ছে আমেরিকার সাথে ইরানের একটা বৈঠক হয়, নেগোসিয়েশন মিটিংয়ের দিনক্ষণ হয়, তখন হচ্ছে তেলের দাম কমে আসে। আবার যখন সেই মিটিংয়ের পরে দুই পক্ষ বলে যে মিটিংয়ে আসলে অগ্রগতি তেমন একটা হয় নাই, তারপরে তেলের দাম বেড়ে যাচ্ছিল। এটা $60 থেকে $70 মধ্যে ওঠানামা করতেছিল। তো শুক্রবার তেলের দাম গ্লোবাল মার্কেটে আরও $2 বাড়ছে এবং আমাদের আশঙ্কা যে, এবং এক্সপার্টরাও বলছেন যে এই যুদ্ধ যদি স্বল্প সময়ে চলে এটা হচ্ছে $80 পৌঁছাতে পারে এবং লং টার্ম হলে এবং যুদ্ধের মাত্রা কতটা তীব্র হয় তার উপরে ডিপেন্ড করে এটা $110 পর্যন্ত যেতে পারে। আপনি জ্বালানি তেল প্রসঙ্গে বলছেন, এই যুদ্ধের কারণ হিসাবে বিভিন্ন রকমের ব্যাখ্যা আমরা বিশ্লেষকদের কাছ থেকে পাচ্ছি। কেউ কোথাও কোথাও ব্যাখ্যা এরকম যে ইরানের পারমাণবিক যে কার্যক্রম সেটি সীমিত করার প্রস্তাবে ইরান আগ্রহ না দেখানোর পরিপ্রেক্ষিতে এই ধরনের যুদ্ধের বা আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু আবার আরেকটি ব্যাখ্যা রয়েছে, আসলে বিশ্বের বড় বড় তেল উৎপাদনকারী দেশের নিয়ন্ত্রণ নেওয়াটাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এর আগে ভেনিজুয়েলাতে একই ধরনের একটি পদক্ষেপ নিয়ে ভেনিজুয়েলার সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র, বা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আমরা দেখেছি সে তুলে নিয়ে আসা হয়েছে। একইভাবে জ্বালানিতে হলো। আসলে আপনি যে সমস্ত বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন তারা কি বলছেন? আপনার এই প্রসঙ্গে যাচ্ছি, তো তারাকে আমি আর একটু বলে নেই যে যদি হচ্ছে আমরা মিডল ইস্ট থেকে বা আমাদের হচ্ছে গ্লোবাল মার্কেটে যদি জ্বালানির দাম বাড়ে বা আমরা যদি পর্যাপ্ত ইম্পোর্ট না করতে পারি, তাহলে এটার চেইন ইফেক্ট কিন্তু আমাদের সকল ক্ষেত্রের উপরেই পড়বে। আমাদের ব্যবসায়ীরা বা রপ্তানিকারকরা বলছেন যে জ্বালানি সংকট মানে হচ্ছে এখানে গ্যাস সংকট এবং এখানে আরও বেশি লোডশেডিং। সেটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যাহত হবে, ইন্ডাস্ট্রিগুলোর অ্যাফেক্টেড হবে এবং এর ফলে হচ্ছে আমাদের ইনফ্লেশনটা অনেক বেড়ে যাবে। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যে আমাদের যদি মিডল ইস্টে এই ক্রাইসিসটা লম্বা সময় থাকে, আমাদের কিন্তু মিডল ইস্টে প্রচুর শ্রমিক কাজ করে, তাদের হচ্ছে বেকার হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এবং আমাদের যে আমরা যে মূল্যবান রেমিটেন্স পাই সেটাও কমে যাওয়ার একটা আশঙ্কা আছে। উল্টা হচ্ছে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক যাওয়ার কথা তারাও কিন্তু যেতে পারবে না, কারণ আমাদের অলরেডি হচ্ছে মিডল ইস্টের সকল দেশের সাথে ফ্লাইট বন্ধ আছে। এরকম বহুমুখী চেইন ইম্প্যাক্ট আছে আমাদের ইকোনমির উপরে। তো আমরা আশা করব যে যাতে যুদ্ধটা দীর্ঘায়িত না হয়। এখন আপনার যেটা প্রশ্ন সেটা হলো, আমি গত কিছুদিন ধরে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনাটা হচ্ছিল কাতারের মধ্যস্থতায়, তো সেটা ফলো করছিলাম। সেখানে ইরান কিন্তু হচ্ছে তার যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সেখানে কিন্তু আমেরিকার প্রস্তাব অনুযায়ী তারা ছাড় দিতে চেয়েছিল। আমেরিকার প্রস্তাব ছিল যে এই তাদের যে 3টা পারমাণবিক কেন্দ্র আছে সে 3টা হচ্ছে ধ্বংস করে ফেলতে হবে এবং ইরান যে হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটা হচ্ছে আমেরিকার কাছে তুলে দিতে হবে। তো এক্ষেত্রে ইরানের যেটা প্রস্তাব ছিল যে তারা তাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম সেটা তারা আমেরিকার কাছে না দিয়ে তৃতীয় দেশ রাশিয়ার কাছে দিবে এবং তারা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটা কমে নিয়ে আসবে। কিন্তু আমেরিকার আরেকটা শর্ত ছিল যেটা হচ্ছে ইরান কোনোভাবেই হচ্ছে মানছিল না। সেটা হলো যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ইরানের হচ্ছে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা একেবারেই কম এবং তাদের হচ্ছে যুদ্ধ বিমানগুলো অনেক পুরানো, সেই 1960-70 দশকের। ফলে তারা কোনো দেশ থেকে এগুলি আধুনিক যুদ্ধ বিমান আমদানি কিনতেও পারে না। তো এই কারণে ইরান হচ্ছে তার যে মিসাইল প্রোডাকশন ক্যাপাসিটি এটা তারা ব্যাপকভাবে বাড়িয়েছিল এবং ইরানের যে হচ্ছে আপনি গত যুদ্ধে বা এখনও দেখতে পাচ্ছেন যে আমেরিকার এত শক্তিশালী প্যাট্রিয়ট হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরান কিন্তু মিডল ইস্টে আমেরিকার যত ঘাঁটি আছে সব জায়গায় সফলভাবে তারা আক্রমণ করতে, মিসাইল হিট করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলে তেল আবিবেও তারা হচ্ছে তেল আবিবের যে তাদের হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট যা আছে সেগুলি প্রতিরক্ষা ভেদ করে তারা আঘাত হানতে পারছে। তো ইরানের যে মিসাইল সক্ষমতা, আমেরিকা বলছে যে তুমি এরকম হচ্ছে দীর্ঘ পাল্লার মিসাইল, মানে অন্তত ইসরায়েল পর্যন্ত যায় এরকম পাল্লার কোনো মিসাইল তুমি বানাইতে পারবে না।
মানে তার হচ্ছে একেবারে স্বল্প পাল্লার মিসাইল বানাইতে হবে, যেটা হচ্ছে ইরানের জন্য আপনার এখনকার তো বটেই যে লং টার্মে হচ্ছে ভয়াবহ একটা ঝুঁকি। কারণ এরপরে দেখা যাবে যে ইরান যদি আমেরিকার এসব শর্ত মেনে নেয়, তো তারপরে হচ্ছে যে যদি পুরো ইরানটাই দখল করতে আসে কেউ, তখন ইরানের কিন্তু নিজেকে কিছু করার বাঁচানোর থাকবে আর না। কোনো উপায় থাকবে না। ফলে এই মিসাইল ক্যাপাবিলিটিসের জায়গায় ইরান অনড় ছিল যে মিসাইলটা তো তারা হচ্ছে আত্মরক্ষার জন্য, যদি তাদেরকে কেউ আক্রমণ করতে আসে তাদের প্রতিরোধ করার জন্য এই মিসাইল। সুতরাং এই জায়গায় হচ্ছে ইরান স্যাক্রিফাইস করতে রাজি হয় নাই, যার প্রভাব হচ্ছে এটা। এবং এই যুদ্ধটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে একদম যে যুদ্ধ শুরুর একটা আন্তর্জাতিক একটা নিয়ম আছে, যুদ্ধটা হচ্ছে ঘোষণা দিয়ে শুরু হয়। কিন্তু এই জায়গায় আপনি জানেন যে গতকাল যখন আক্রমণ করছে তার আগের রাতে হচ্ছে জেনেভাতে হচ্ছে আপনার আমেরিকার সাথে ইরানের একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ের পরে দুই পক্ষই বলছে যে আলোচনায় কিছুটা অগ্রগতি আছে, কিন্তু ট্রাম্প যেভাবে চাচ্ছে ইরান সেভাবে রাজি হচ্ছে না। আবার এক সপ্তাহ পরে একটা মিটিং হওয়ার কথা। তো তার আমরা মানে তো হচ্ছে দেখছি যে যে ইরান কিন্তু ট্রাম্পের কংগ্রেসের সদস্যরাও এই যুদ্ধটা বেআইনিভাবে অসাংবিধানিকভাবে শুরু করা হয়েছে এরকম মন্তব্য হ্যাঁ, এবং হলো যে আপনার ট্রাম্প যে 15 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল, সেই 15 দিন কিন্তু পার হয়নি। ফলে ইরান কিন্তু প্রিপেয়ার ছিল না যে এই সময় অ্যাটাক হইতে পারে, ইরান কিন্তু প্রিপেয়ার ছিল না। এবং দেখছেন যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, সে তার হচ্ছে সরকারি বাসভবনে ছিল উইথ ফ্যামিলি মেম্বার্স। উনি নিহত হয়েছেন, তার মেয়ে এবং নাতি সহ। তার মানে হচ্ছে যে ওনারাও যে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ হতে পারে এটা চিন্তা করে যে একটা সুরক্ষিত জায়গায় চলে যাবে, সেই চিন্তাও কিন্তু তাদের মাথায় আসেনি। ফলে একটা হচ্ছে কাপুরুষের মতো ইরানের উপরে একটা আক্রমণ করা হয়েছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বলছিলেন যে বাংলাদেশের কি কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো শুনলাম। এই যুদ্ধটা তো বাংলাদেশের মতো একইভাবে বিশ্বের অন্যান্য দেশের উপরেও প্রভাবিত হবে। তো বৈশ্বিক বাণিজ্য কতটা প্রভাবিত হতে পারে, এবং সেক্ষেত্রে কি বৈশ্বিক কোনো পর্যায় থেকে এই যুদ্ধ যে থামানো বা এ ধরনের কোনো উদ্যোগ আপনি ইতিমধ্যে দেখেছেন কি? দেখেন যে শুরুতে যেটা বললাম যে হরমুজ প্রণালী, এই প্রণালীতে সারা বিশ্বের যে জ্বালানি তেল পরিবহন হয় তার 40% এই প্রণালীতে যায়, এবং এটা কিন্তু হচ্ছে হিউজ অ্যামাউন্ট। তো যদি এটা হচ্ছে আপনার হরমুজ প্রণালী ইরান বন্ধ ঘোষণা করেছে, এবং এটা যদি বন্ধ রাখে বা এখানে যদি সংঘর্ষ হয়, স্বাভাবিকভাবেই এই চ্যানেল দিয়ে কোনো তেলবাহী জাহাজ চলাচল করবে না। ফলে গ্লোবাল মার্কেটে জ্বালানি তেলের দাম যদি বাড়ে, আপনি দেখেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আপনার শুধু রাশিয়ান তেলের উপরে একটা স্যাংশন আসছে, এবং কৃষ্ণ সাগরের দিয়ে হচ্ছে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। কৃষ্ণ সাগর কিন্তু আপনি যদি বিশ্ব মানচিত্রটা দেখেন, কৃষ্ণ সাগর হচ্ছে আপনার ইউরোপ, রাশিয়া এবং তুরস্কের মাঝখানে একটা ছোট একটা সাগর। কিন্তু সেখানে হচ্ছে আমাদের টোটাল মিডল ইস্ট, যেখান থেকে বিশ্বের মোর দেন 90% জ্বালানি তেল সরবরাহ হয়, এবং এলএনজি বা গ্যাস যেটা সরবরাহ হয়, যার উপরে কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়নও কিন্তু তাদের যে এলএনজির জন্য বা গ্যাসের জন্য কিন্তু মিডল ইস্টের উপরে এখন ডিপেন্ড করে। ফলে এই সিস্টেমটা এখন যে সাপ্লাই সিস্টেম আছে, এটা যদি বিঘ্নিত হয়, এটা গ্লোবাল ইকোনমিতে একটা ভয়াবহ প্রভাব ফেলবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনার এই যে আমাদের এয়ারলাইন্সগুলি, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার এয়ারলাইন্সগুলো কিন্তু এখন মিডল ইস্টে যাচ্ছে না, এবং যাওয়ার সুযোগও নাই। সেখানে যেভাবে হচ্ছে বিভিন্ন পক্ষ বিভিন্ন দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে, তো সেখানে যাওয়ার সুযোগও নেই। এয়ারলাইন্সগুলি হচ্ছে বসে যাচ্ছে, এবং এয়ারলাইন্সগুলোর ইন্স্যুরেন্স কষ্ট অনেক বেড়ে যাবে। শিপিং লাইনগুলি যেগুলি আছে, যে ওই এলাকা দিয়ে সমুদ্র দিয়ে যেসব পণ্যবাহী জাহাজ চলাচল করে, সেগুলির চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে টোটাল গ্লোবাল হচ্ছে আপনার যে সাপ্লাই চেইন এক দেশ থেকে আরেক দেশে, সেটা ভয়াবহভাবে বিঘ্নিত হবে। আরেকটা হলো যে আপনার ট্রাম্পের উপরে যে হচ্ছে সারা দুনিয়ার মানুষের যে আস্থাহীনতার একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা কিন্তু আরও মারাত্মক রূপ নেবে। কারণ দেখেন যে এখানে একটা নেগোসিয়েশন চলা অবস্থায় কিন্তু একটা আক্রমণ হয়েছে না, কিন্তু বিশ্বে তো আরো বড় বড় কিছু শক্তি আছে, এবং ট্রাম্প হলো আপনার সম্প্রতি সে ঘোষণা দিয়েছে যে উনি হচ্ছে ফ্রেন্ডলি মডেলে কিউবা দখল করবে। কিউবা সে দখল করে নেবে এবং বলছে যে এটা আমি ফ্রেন্ডলি মডেলে দখল করব। ঠিক আছে, তারা হচ্ছে গ্রিনল্যান্ড তাদের লিখে দিতে হবে।
এরকম হচ্ছে যে বিশ্বজুড়ে ট্রাম্প একটা ভয়ানক অস্থিরতা তৈরি করে দিচ্ছে। এখন গ্লোবাল যেসব পাওয়ার আছে, ধরুন রাশিয়া নিজে একটা যুদ্ধের মধ্যে আছে। রাশিয়া এবং চায়না ইরানের ঘনিষ্ঠ মিত্র। চায়না, আমরা দেখি নাই যে চায়না সরাসরি কোনো যুদ্ধে জড়ায়, কিন্তু চায়না হয়তো তার ঘনিষ্ঠ দেশ হিসেবে ইরানকে কিছু সহায়তা হয়তো তারা দিচ্ছে, যে বিশেষ করে স্যাটেলাইট সাপোর্ট। ইরান যে বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে, এগুলির জন্য তো স্যাটেলাইট সাপোর্ট লাগে। ইরানের নিজস্ব সেই ক্যাপাসিটি নাই, যদিও ইরানের কয়েকটা স্যাটেলাইট মহাকাশে আসে, কিন্তু এরকম সামরিক স্যাটেলাইট সম্ভবত ইরানের নাই। তো এক্ষেত্রে তারা চায়না থেকে সাপোর্ট পাচ্ছে বলে ধারণা করছেন এক্সপার্টরা। এবং সম্প্রতি চায়না থেকে বেশ কয়েকটা কার্গো বিমান ইরানে এসেছে, এরকম নিউজ বিশ্ব মিডিয়ায় আসছে। তো সেসব কার্গো বিমানে কোন ধরনের অস্ত্র ছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমার ধারণা যে হয়তো ইরান এখানে কিছু সহায়তা পেয়েছে। এবং রাশিয়া দেখেন যে রাশিয়া কিন্তু ইরানের ঘনিষ্ঠ হলেও তারা আমেরিকার সাথে এই মুহূর্তে যুদ্ধে তারা জড়াতে চাচ্ছে না। তারা একটা যুদ্ধে আছে ইউক্রেনের সাথে, এবং রাশিয়া কৌশলে কিন্তু আমেরিকাকে ইউক্রেনের বিপক্ষে নিয়ে যেতে পারছে। তো রাশিয়া যদি এখানে ইরানের পক্ষ নিয়ে আমেরিকার সাথে সরাসরি ক্ল্যাশে জড়ানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আমেরিকা হয়তো ইউক্রেনে অনেক অস্ত্রশস্ত্র সাপ্লাই দেবে, যেটা রাশিয়ার জন্য ক্ষতিকর। এখানে রাশিয়া গতকাল ইরানে আক্রমণের পরে রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এখন রাশিয়ার নিরাপত্তা প্রধান, উনি মেদভেদেভ, তিনি একটা প্রথম স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলছেন যে এই আক্রমণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার আসল চেহারা প্রকাশ করেছে। এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, উনি যেটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে তারা ইরানের জনগণ এবং ইরানের সরকারের পাশে থাকবে, এই ধরনের কথা তারা বলছেন। কিন্তু যুদ্ধ তো আসলে এটা হলো অস্ত্রশস্ত্রের খেলা এবং প্রযুক্তির খেলা। এখানে আপনি মন দিয়ে সমর্থন দিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি পাশে দাঁড়ালেন বা স্টেটমেন্ট দিয়ে পাশে দাঁড়ালেন, এই পাশে দাঁড়ানোটা আসলে খুব একটা বেশি কাজে লাগে না। যেখানে সরাসরি যুদ্ধ হচ্ছে সেখানে আসলে আধুনিক অস্ত্রের দরকার, আধুনিক যুদ্ধ বিমানের দরকার, শক্তি দরকার। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আবুল কাশেমের কাছ থেকে ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব বাংলাদেশে এবং বিশ্বে কি হতে পারে। আমরা দেখছি আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, পাকিস্তান আফগানিস্তান তাদের মধ্যেও এক ধরনের যুদ্ধ হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। বিশ্বে আসলে শান্তি আমরা কামনা করি, আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা চাই সকল দেশ শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, অন্যায়ভাবে কোনো দেশের উপরে হস্তক্ষেপ করবে না। এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।